পশ্চিমবঙ্গে বিজেপি সরকার টিকবে না, মিলিয়ে নেবেন 100%। আমরা কিন্তু সবাই ভোট দিয়েছিলাম মমতা ব্যানার্জি এগেনস্টে নয়, টিএমসি তোলাবাজির এগেনস্টে। আর তারই যারা রূপাকার, মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিম স্টেজে কার সভায় আর বলতে লাগবে না। তবে মানুষ যেমন উপরে তুলেছে, মানুষে কিন্তু নিচে ফেলবে, চিন্তা নাই, পড়বেই। এখন অনেক কিছু দেখার আছে। এরা যে কি দানবীয় শক্তি, এবং একটা কথাই প্রথমে বললাম, এরা গরিবের শত্রু। হিন্দু কি মুসলমান ব্যাপার না, সবাই হাড়ে হাড়ে টের পাবে। মানে হিন্দুদের মনে হয়েছিল এটা মনে হয় মুসলমানের শত্রু, কিন্তু হিন্দুদের কত বড় শত্রু এরা হতে পারে হিন্দুরা এবারে বুঝবে। মিথ্যে বলে ভোট নিয়েছে, চুরি করে ভোট তো পায়নি, ভোট নয়, একে ভোট বলে না, এটাকে চুরি। মোদিকে আমরা জানি মোদি ভোটচোর, আজকে চুরি প্রমাণ। এই দেশটা দিলীপ ঘোষের বাপের নয়, এই দেশটা স্বাধীনতা সংগ্রামের সময় বিজেপির কোন নেতার নাম স্বাধীনতা সংগ্রামীদের লিস্টে নাই। এই দেশটা যতটা হিন্দুদের ততটাই মুসলমানদের। এই দেশ স্বাধীন করার জন্য হিন্দুরা যেমন ভাবে লড়াই করেছিল, ঠিক মুসলমানরা তেমন ভাবেই লড়াই করেছে। আমি ব্যারাকপুরের প্রাক্তন পৌরপ্রধান এবং তৃণমূলের সেই সব চটিচাটাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যদি ভেবে থাকেন বিজেপির যে নেতা বা নেতাদের সাথে আপনারা সেটিং করে বিজেপিতে এসে আবার আপনারা বিজেপি পার্টিটা করবেন এবং আপনারা আবার নেতা হবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা যেসব নেতা বা নেতাদের সাথে সেটিং করেছেন তারা হয়তো আপনাকে রক্ষা করবে, কিন্তু ব্যারাকপুরবাসী যারা আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা কিন্তু আপনাদেরকে কেউ ছেড়ে কথা বলবে না। কারণ ব্যারাকপুরকে আপনি যেভাবে এত বছর শেষ করেছেন তিল তিল করে, প্রত্যেকটা ওয়ার্ডে ইনলিগাল কনস্ট্রাকশন, প্রত্যেকটা ওয়ার্ডে আপনার দুর্নীতি, তোলাবাজি সবটাই আছে। আর বাকি রইলাম আমি। শুনে রাখুন, তাহলে আমি ভারতীয় জনতা পার্টিটা এই কারণে জয়েন করেছি, কারণ এদেরকে আমি দেখেছি অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং চোখে চোখ রেখে লড়তে। তাই আজকে আমি কোনো তোলামূল পার্টি না করে, আপনিও তো আমাকে পৌরপ্রধান অনেকভাবে বলেছেন যে আপনাদের পার্টিটা করতে, আমি কোনোদিন গেছি? যাইনি, মরে গেলেও যাব না, কারণ আমি সত্যের পথে চলি। আরেকটা কথা শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টিটা আমি এই কারণেই করি অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য, আর সেটা আমি লড়তে ভয় পাই না। আপনি যেভাবে ব্যারাকপুরবাসীর ওপর অত্যাচার করেছেন এবং আমাদের মতো কর্মীদের ওপর অত্যাচার করেছেন, আপনাকে কেউ ছেড়ে দেবে না। আপনি কারো ছত্রছায়ায় গিয়ে বাঁচতে পারবেন না, কারণ জনসাধারণের ভোটে আমরা জয়ী হয়েছি। আপনি এটা বোঝার চেষ্টা করুন, আপনার বিরুদ্ধে আছে জনসাধারণ। আপনি সেটিং করে সেখানে কি করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আমি একটা কথা বলে রাখছি, আপনি রিজাইন দিচ্ছেন, খুব ভালো কথা, সুস্থভাবে ব্যারাকপুরে থাকুন, সাধারণ জীবনযাপন করুক, সেটাই ভালো। আপনি যদি কোনোভাবে শিয়ানাগিরি করে আপনি ভাবেন যে আপনি বিজেপি পার্টিতে ঢুকবেন এবং আমাদের মাথার উপরে বসার চেষ্টা করেন, তাহলে এর থেকে খারাপ কিছু হবে না। আর ভারতীয় জনতা পার্টিটা যখন 2021-এ হেরে গিয়েছিল, কি তার আগেও হেরে গিয়েছিল, অনেক পাল্টিবাজরা, অনেক নেতা, অনেক কর্মীরা তারা নিজের সুবিধার জন্য তারা অন্য পার্টিতে জয়েন করেছিল, কিন্তু আমি কোনো দিনের জন্য ওই বিপদের সময় চোখে চোখ রেখে লড়াই করেছি। অতএব আজ আমি ভয় পাই না এইসবের। আমাকে যেইভাবে এখন অনেক আমার পরিবারের ওপর বিভিন্নভাবে আক্রমণ করছে, এখনও অবধি বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে আমাকে দমানোর জন্য, কিন্তু এত সহজ হবে না ব্যাপারটা। ব্যারাকপুরের মঞ্চ থেকে রেগে মেগে একদম মানে লালে লাল হয়ে বিজেপির কৌস্তব বাগচি মঞ্চ থেকে নেমে চলে আসলেন। তার বক্তব্য, তিনি বলছেন যে তৃণমূলের কোনো নেতা কর্মীদের সাথে তিনি এক মঞ্চে কোনো বক্তৃতা দেবেন না, কোনো কিছুই শেয়ার করবেন না, কোনো সভা করবেন না, কোনো মিটিং করবেন না, কারণ ওই ব্যারাকপুরের একই মঞ্চে তৃণমূলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিল এবং সেখানে উনিও উপস্থিত ছিলেন। উনি যখন দেখলেন যে একই মঞ্চে উনিও আছেন, কৌস্তব বাগচি, এবং তৃণমূলের নেতাকর্মীরাও আছে, সেখান থেকে তিনি কৌস্তব বাগচি নিজের দলের যেসব কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন প্রচণ্ড রেগে মেগে। তার বক্তব্য হচ্ছে তিনি এক মঞ্চে দাঁড়িয়ে কোনো তৃণমূলের নেতাকর্মী এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে কোনো রকম উনি ওখানে ভাষণ দেবেন না বা ওখানে কোনো মিটিং করবেন না, কোনো সভা করবেন না। বলছি, আপনার রাগের কি কোনো মূল্য আছে স্যার? মনে তো হয় নেই। যদি থাকতো তাহলে তো হয়েই যেত, তাই না? কারণ আপনাদের ওপরে যারা রয়েছে তারা কিন্তু তৃণমূলের সেই চোরগুলোকে কিন্তু বিজেপির দলে কিন্তু ঠাঁই দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন।
ঠিক আছে, তখন যখন কোনো প্রতিবাদ করতে পারেননি, যে তৃণমূলের যে চোরগুলো বিজেপিতে যখন নিয়ে নিল আপনাদের বড় বড় মাথাগুলো, আপনাদের বাবারা, তখন যখন কোনো প্রতিবাদ করতে পারেননি, এখন আর চেঁচামেচি করে লাফালাফি করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো লাভ নেই। কেননা আপনিও সাধারণ হয়ে গেছেন, ঠিক আছে। আপনার ওপরে যারা রয়েছে বড় বড় মাথা, তারা কিন্তু চোরগুলোকে কিন্তু অলরেডি দলে নিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, মালা পরিয়ে ফিরহাদ হাকিমকে দিল্লির আসনে বসিয়ে, কারোর গাল টিপে, কারোর সাথে চা পান করে, কারোর পিঠে হাত দিয়ে মাই ব্রাদার, ঠিক আছে, এগুলো কিন্তু নিশ্চয়ই আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তখন যখন কোনো প্রতিবাদ করতে আপনি পারেননি, তখন যখন মুখ বুজে ছিলেন, আপনাকে আজও মুখ বুজে থাকতে হবে। এবং ভবিষ্যতে এই তৃণমূলের চোরগুলোর সাথেই আপনাকে সভাও করতে হবে, মিটিংও করতে হবে। শুধু শুধু মানুষকে খিল্লি করবেন না, মানুষকে হাসাবেন না রাস্তায়, আপনিও নিজের হাসির পাত্র হয়ে যাবেন। আপনাকে দেখে কিন্তু মানুষ হাসবে, কারণ আজ আপনি রেগে নেমে গেছেন, কিন্তু 10 দিন পরে হলেও কিন্তু এই লোকগুলোর সাথে, তৃণমূলের চোরগুলোর সাথে কিন্তু আপনাকে কিন্তু সভা মিটিং সব কিছু করতে হবে, ঠিক আছে। কারণ এখন তৃণমূল বলেও কোনো দল আর নেই পশ্চিমবঙ্গে, বিজেপি দলটাও সেই জায়গায় নেই। কারণ একটাই, কারণ তৃণমূল আর বিজেপি এখন ভাই ভাই ভাইরা ভাই হয়ে গেছে। মাঝখানে কি হলো, মাঝখানে পড়ে যেসব সাধারণ ছোট ছোট কর্মী, তাদের মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন, এছাড়া কিছুই না। মনটাকে ভেঙে আপনারা টুকরো টুকরো করে দিয়েছেন শুধু আপনাদের নিজেদের স্বার্থে। বিজেপির যেসব ছোট ছোট কর্মীরা আছে, তারাও বিজেপির হয়ে যেভাবে খেটেছে, মারধর গালি খেয়েছে, তাদের মনটাও ভেঙে দিয়েছেন আপনারা। এবং তৃণমূলের যারা রয়েছে, যারা তৃণমূল দলটাকে ভালোবাসতো, তাদেরও কিন্তু আজকে কিন্তু মন খারাপ একটাই, যে এরা এতদিন তৃণমূলের খেলো, তৃণমূলের পড়লো, অবশেষে তৃণমূলের বদনাম করে কিন্তু বিজেপিতে চলে গেল। তাই দুই ছোট কর্মীদের কিন্তু সেই মন কিন্তু খারাপ থেকেই গেছে। আপনারা মাঝখানে কি করছেন, নাটক মেরে বেড়াচ্ছেন। নাটক করবেন না, সবই আপনারা সমান সমান, সবই আপনারা মানে কি বলবো, আর যাই হোক, ওইটা আর বললাম না, শুনতে খারাপ লাগবে। তাই নাটক না করে একসাথে সভা করুন, একসাথে আপনাদের পথ চলতে হবে, কিচ্ছু করার নেই। 5টা বছর তো, 5টা বছর সবাই দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে। একটু সাধারণ মানুষকে একটুখানি সময় দিতে হবে, আস্তে আস্তে সব কিছুই ভুলে যাবে। তবে আগামী দিনে মানুষ হয়তো আর কোনো পার্টিকেই ভালোবাসবে না, কারণ এই 26 সালে যা হলো, যা দেখলো মানুষ, তাহলে কোন দলের হয়ে খাটবে? কোনো দলের হয়ে তো কেউ খাটবে না। কারণ আজকে যে দলের হয়ে খাটবে, কালকে যে সেই দল যদি হেরে যায় বা জিতে যায়, পরশুদিন যেই দল হেরে যাবে, জিতে যাবে, সবাই কিন্তু ওপরতলার মানুষ কিন্তু ভাই ভাই ভাইরা ভাই হয়ে যাবে। আর ছোটো ছোটো কর্মীরা কিন্তু এই আমের আটির মধ্যে এই বাটি আর ও বাটিতে গড়াগড়ি করবে। কথাটা ঠিক বললাম না ভালো বললাম? অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। দিলীপ বাবু, আপনি না ইন্ডিয়া গেটটা ভেঙে ফেলুন, নতুন করে একটা তৈরি করুন। না মানে আপনি যাদেরকে হরিদাস পাল বলেছিলেন, তাদের নাম স্বর্ণাক্ষরে ওই ইন্ডিয়া গেটে লেখা আছে, তাই ভেঙে ফেলুন। এই দেশটা সবার, সব ধর্মের মানুষ এই দেশে বসবাস করবে। যার অসুবিধা হবে সে দেশ ছেড়ে চলে যাবে। একদল মানুষের জন্য ভারতের ইতিহাস বা ভবিষ্যৎ কোনোটাই পরিবর্তন হবে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। তৃণমূলের আমলে যে সমস্ত বিজেপি কর্মীর দিকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছিল, তাদেরকে নাকি বর্তমান সরকার 10,000 টাকা করে এককালীন দেবে। তাদের সাহায্যই বলুন বা যাই বলুন না কেন, এটা সেই কীরকম হয়ে যাচ্ছে না, এটা সেই এক বালতি জলে 1 ফোঁটা রং দিয়ে জলের কালারটাকে পরিবর্তন করার চেষ্টা করার মতন হয়ে গেল। আমার মনে হচ্ছে ওই টাকাটা না দিলেই ভালো হতো। এবং ওই টাকাটা আমার মনে হয় ওই সমস্ত নেতাদের কোনো প্রয়োজনই নেই। তারা ওই টাকাটার দিকে তাকায় বসেও ছিল না, ওই টাকাটার আশাতেও বিজেপি করে নেই, আর ওই টাকাটা তাদের প্রয়োজনও ছিল না। এটা বিজেপির বিরোধিতা করা বা অন্য কোনো মানসিকতা নিয়ে বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। কারণ যে সমস্ত বিজেপি নেতাগুলোকে তৃণমূল আমলে অন্যায়ভাবে কেস মোকদ্দমায় জড়ায়ে জেল খাটানো হয়েছিল, তারা নিজেই জানে না তাদের কত টাকা খরচা হয়েছে। কেউ বলেছে ওই উকিল ভালো, কেউ বলেছে সেই উকিল ভালো, কোনো পুলিশ অফিসার বলেছে এত দাও কেসটা হালকা করে দেবো, কোনো পুলিশ অফিসার আরও কিছু করেছে, বা যাই হোক, XYZ হ্যান ত্যান করে বহু টাকা বেরিয়ে গেছে। কত টাকা বেরিয়েছে তারা নিজেরাই জানে না। তো তাদের ওই সমুদ্রে 1 ফোঁটা জলের মতন ওই 10,000 টাকাটার কোনো মানেই হয়, কোনো প্রয়োজনই নেই, একদম মিনিংলেস ওইটা। তাই ওটা না দেওয়াটাই আমার মনে হয় যুক্তিযুক্ত ছিল। ওটা দিয়ে বরং ওদিকে সেই অপমান করার মতন হলো।
তার থেকে বরং কি ভালো করলে ভালো হইতে জানেন তো, তার থেকে বরং ওই সমস্ত তৃণমূল নেতাগুলা যারা এই রকম ভাবে অন্যায়ভাবে বিজেপি কর্মীদিকে অকারণে জেল খাটাইছে, মারধর করেছে, সেই সমস্ত নেতাগুলাকে না জনসম্মুখে পিটাতে পিটাতে নিয়ে যাই জেলে ওই রকম ভাবে অন্যায় মিথ্যা কেস দিয়ে ওদিকে ঢুকাই দেওয়া উচিত ছিল, এবং ওই একই রকম ভাবে ওরা লড়াই করে কোর্ট থেকে বেরিয়ে এসছে। এটাই সব থেকে বেশি ভালো শিক্ষা দিয়ে, তার জায়গায় ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল খুঁজতে শুরু করলি। আমার তো মনে হয় তৃণমূল ভালো হওয়ার কথা নয়, কারণ একটা আলু একবার পচে গেলে সেটাকে আর ভালো আলু বলা যায় না, ভালো আলু তৈরি করাও যায় না। তাহলে ওরা পচে গেছে, ওইগুলোর মধ্যে থেকে ভালো খোঁজার কোনো মানে হয় না। তবুও হয়, গরিব মানুষ কি করে জানেন তো, কাঁচা কি বলে কাটা আলু, পচা আলুর মাঝখান থেকে কম দাম দিয়ে কিনে নিয়ে আসে, একটু কেটে পচা জায়গাটা বাদ দিয়ে খায়, সঙ্গে সঙ্গে খায় বলে তবু ভালো জায়গাটা খাইতে পারে। আপনারা তো সঙ্গে সঙ্গে খাবেন না, আপনারা তো নিয়ে এসে রাখছেন দলায়, মানে ও আপনার আলুগুলোকেও পচাবে, মানে আপনার নেতাদিকেও পচাবে। তাই ভালো তৃণমূল খারাপ তৃণমূল না দেখে ওই নেতাগুলাকে ওই একই রকম ভাবে জেল খাটাতে পারলে আমার মনে হয় বিজেপির ওই নিচু তলার কর্মীরা সব থেকে বেশি আনন্দ। তারা সব সময় জিহাদি মোল্লা বলে ঘৃণা করো মুসলিমদের, তাদেরকে বলছি একবার মন থেকে এই জিহাদি মোল্লাদের একটু ভালোবেসে দেখো, দরকার পড়লে নিজের জীবনটা তোমার হাতে তুলে দেবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস।